আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার হাতে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি দিনাজপুর শিক্ষা বোর্ডের 2026 সালের সাধারণ গণিতের একটা প্রশ্ন। আমরা এই প্রশ্ন থেকে তোমরা দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1, 2, 3 এইভাবে 15 পর্যন্ত মোট 15টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। আজকের এই ভিডিওতে এই 15টি প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ করে দিব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করছি তোমরা ভালো কিছু পেতে যাচ্ছ। প্রথমে 1 নম্বরে যে অঙ্কটি দেয়া আছে এটি একটি ফাংশনের অঙ্ক, মানে সেট ও ফাংশন থেকে এই অঙ্কটি দেয়া হয়েছে। দেখো f of x equal 4x - 3 divided by 6x - 8 হলে f of -2 এর মান নির্ণয় করো। আমরা এই অঙ্কটা খুব সহজে করতে পারবো। একটু মনোযোগ সহকারে দেখো। এখানে আমাদের যে মানটা দেয়া আছে আমরা সেটা লিখব। আমরা লিখব দেওয়া আছে f of x equal উপরে হচ্ছে 4x - 3 নিচে 6x - 8। এটা যদি হয় তাহলে আমাদের বের করতে বলছে f of -2 এর মান। ঠিক আছে, খেয়াল করো f of x আছে, সেখানে f of -2 মানে x এর জায়গায় -2 এখানে বসিয়ে বলছে যে এটার মান নির্ণয় করো। তাহলে আমরা এদিকে যেখানে x আছে x এর জায়গায় -2 বসাবো। দেখো 4 এর সাথে x ছিল, এখানে আমরা x এর জায়গায় বসালাম -2। এরপরে -3 আছে, নিচে একইভাবে 6 x এর জায়গায় বসাবো -2 -8। এখন আমরা যদি 4 এবং 2 গুণ করি তাহলে খেয়াল করে এটার সামনে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস চিহ্ন আছে। এই প্লাস আর এই মাইনাস গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, এরপরে -3। একইভাবে এটা গুণ করো, এখানে মাইনাস হবে, 6 আর 2 গুণ করলে 12 হবে, -8 আছে। এবার আমরা যদি উপরে দেখো -8 এবং -3 এটা মিলা হয় -11, নিচে হচ্ছে -20। উপরের মাইনাস নিচের মাইনাস কাটা যাচ্ছে, তাহলে উপরে হচ্ছে 11 নিচে হচ্ছে 20। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 2 নাম্বারটা করব। দেখো 2 নাম্বারে এখানে বলা আছে যদি 2p + q, 5 এটা একটা ক্রমজোড় ইকুয়াল 7, q হয়, তবে p, q এর মান নির্ণয় করো। এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়, দুইটা ক্রমজোড়ের মাঝখানে সমান চিহ্ন আছে। বলছে যে এই ক্রমজোড় দুইটা যদি পরস্পর সমান হয় তাহলে p এবং q এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা 2 নাম্বার করছি। একইভাবে আমাদের যা দেওয়া আছে আমরা লিখব। দেওয়া আছে 2p + q, 5 is equal to 7, q। এই ক্রমজোড়টা আমাদের দেয়া আছে। আমরা এখানে লিখব যে ক্রমজোড়ের শর্তানুসারে, ক্রমজোড়ের শর্ত কি? দুইটা ক্রমজোড় যদি সমান হয় তাহলে ক্রমজোড়ের প্রথম উপাদান এই ক্রমজোড়ের প্রথম উপাদান পরস্পর সমান হবে, প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান পরের ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান সমান হবে। সোজা বাংলায় যদি বলি, এরকম দুইটা ক্রমজোড় যদি সমান হয়, মানে মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, তাহলে প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। ক্লিয়ার? তাহলে আমরা লিখি প্রথমটা সমান প্রথমটা, 2p + q এটা ইকুয়াল হবে 7। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দাও, এবং দ্বিতীয়টা সমান হচ্ছে দ্বিতীয়টা। তো এখানে দেখো কি আছে, 5 ইকুয়াল, এখানে দ্বিতীয়টা হচ্ছে q, তাই না? তাহলে দেখো 5 সমান q মানে হচ্ছে q সমান 5, তার মানে q এর মান 5 বের হলো। এবার q এর মান 1 নম্বর সমীকরণে আমরা বসাবো। লিখব q এর মান 1 নং এ বসাই। 1 নং এ বসাই। খেয়াল করো এখানে আমাদের 2p আছে প্লাস এই q এর জায়গায় আমরা q এর মান যে 5 বের হয়েছে আমরা সেটা বসাইলাম, ইকুয়াল 7। এরপরে দেখো 2p ইকুয়াল 7, আমরা যদি 5 কে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাই তাহলে চিহ্নের পরিবর্তন হবে, 5 এর সামনে প্লাস ছিল মাইনাস হয়ে গেল। ঠিক আছে? তো দেখো আমি এই সাইডে লিখি, এই যে এখানে আমরা যদি 7 থেকে 5 বাদ দেই
তাহলে 2 হয়, তাই না? এদিকে 2p থাকতেছে সমান চিহ্নের বাম দিকে, আর ডান দিকে হচ্ছে 2। আমরা লিখি 2p ইকুয়াল হচ্ছে 2, ওটা বিয়োগ করে। এবার এই যে p এর সাথে যে 2টা আছে, আমরা এটাকে যদি সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাই, তাহলে এটা গুণ অবস্থায় ছিল, এটা ভাগ হয়ে যাবে, আর উপরের 2 তো আছে। দেখো উপরেও 2 নিচের 2, যদি আমরা 2 দিয়ে 2কে ভাগ করি 1 হবে। আমরা p এর মান পেলাম 1। আমাদের কিন্তু মান অলরেডি বের হয়েছে। আমাদের মান নির্ণয় করতে বলছে p, q এর। তো আমরা লিখব নির্ণয় মান p, q ইকুয়াল, প্রথমে p এর মান লিখব। p এর মান বের হয়েছে 1, q এর মান এই যেখানে আমরা 5 পেয়েছি, তাই না? এই যে দেখো এই জায়গাটাতে আমরা এখানে বসাই দিব। q এর মান হচ্ছে 5। এটাই হচ্ছে आंसर। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 3 নাম্বার করব। এখানে দেখো দেয়া আছে a স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল 3a স্কয়ার হলে a কিউব প্লাস 1/a কিউব এর মান নির্ণয় করো। তো আমাদের যে মানটা দেয়া আছে আমরা প্রথমে সেটি লিখব। আমরা 3 নাম্বার করছি। তো আমাদের যে মানটা দেয়া আছে আমরা লিখলাম, দেয়া আছে a স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 3a স্কয়ার। এখান থেকে a কিউব প্লাস 1/a কিউব এর মান আমরা নির্ণয় করব। দেখো এই যে আমাদের স্কয়ারটা আছে, আমরা যদি স্কয়ারটা এই পাশে তুলে দেই তাহলে ডান দিকে গিয়ে রুট হবে। a স্কয়ার প্লাস 1, দেখো এই রুটটা 3 এর উপরেও আছে, a স্কয়ারের উপরেও আছে। তো a স্কয়ারের উপর যদি রুট দেই, স্কয়ার রুটে কাটা যাবে, মানে a রুট মুক্ত হবে, কিন্তু 3 রুট মুক্ত হবে না। সহজ ভাষায় আমরা যদি বলি √3a হবে। ঠিক আছে? এরপরে আমরা উভয় পক্ষকে a দ্বারা ভাগ করব। তাহলে এখানেও a দ্বারা ভাগ করব, মানে বাম পক্ষকে সমান চিহ্নের পরে যে ডান পক্ষটা আছে সেটাকেও আমরা a দ্বারা ভাগ করব। দেখো এই a কাটা যাবে। এখানে এই নিচে যে এটা আছে, এটা a স্কয়ারের সাথেও ভাগ অবস্থায় আছে এবং 1 এর সাথেও ভাগ অবস্থায় আছে। এদিকে a কাটা যাওয়ার পরে থাকতেছে হলো √3। খেয়াল করো উপরে দুইটা a, মানে a স্কয়ার আছে, নিচে আছে হলো a। যদি আমরা কাটি এখানে একটা a থাকবে, আর এখানে 1/a ইকুয়াল √3। আমাদের মান বের করতে বলছে a কিউব প্লাস 1/a কিউব, তাই না? তো দেখো আমরা a কিউব প্লাস 1/a কিউব লিখলাম। এটাকে a ধরো, এটাকে b ধরো। a কিউব প্লাস b কিউবের সূত্র ফেলবো। তো a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র। এবার আমরা যদি মান বসাই দেই, খেয়াল করো a প্লাস 1/a, এটার মান হচ্ছে √3। আমরা এখানে √3 বসাই দেই, এর উপরে কিউব আছে, নিচের a উপরের কাটা যাবে, মাইনাস এই 3 আর এটার মান হচ্ছে √3। তো দেখো কোনো সংখ্যার উপরে যদি রুট থাকে, তার উপরে যদি কিউব থাকে, তাহলে আমরা লিখতে পারি ওই সংখ্যা রুট ওই সংখ্যা। মানে এখানে √3 আছে, তার উপরে কিউব আছে, আমরা লিখতে পারি 3√3। সহজ ভাষায় এটাকে যদি আরও আমরা বিস্তারিত ব্যাখ্যা করতে চাই, এখানে √3 উপর কিউব মানে হচ্ছে 3টা √3 গুণ অবস্থায় আছে, মানে √3 ইন্টু √3 ইন্টু √3। দুইটা √3 যদি গুণ করি তাহলে √3 স্কয়ার হয়, আর এখানে ইন্টু √3 থাকে। স্কয়ার রুটে কাটা যায়, 3 থাকে, আর এখানে √3 আছে। তার মানে √3 উপর যদি কিউব দেই তাহলে 3√3 হয়। সেই হিসেবে আমরা একবারে লিখলাম, মাইনাস এটা যদি গুণ করি 3√3 প্লাস 3√3 মাইনাস 3√3 কাটা যায়, তাহলে আমাদের কিছুই থাকতেছে না। তার মানে a কিউব প্লাস 1/a কিউব, এটার মান হচ্ছে 0। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা করব 4 নম্বর। দেখো এখানে বলা আছে দুইটি সংখ্যার অনুপাত 3:4 হলে এবং তাদের গসাগু যদি 5 হয় তাহলে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ সহকারে দেখো, আমরা খুব সহজেই এই অঙ্কটির সমাধান করছি, একদম পানির মতো সহজ। ঠিক আছে? আমরা 4 নম্বর করছি। আমাদের দুইটি সংখ্যার অনুপাত দেয়া আছে, আমরা সংখ্যা দুটো ধরে নিব। ধরি সংখ্যা দুইটি, যেহেতু অনুপাত দেয়া আছে তার সাথে একটা চলক ধরে নিব, 3x ও 4x। এখানে অনুপাত দেয়া আছে দেখো 3:4। আমরা এই 3:4 এর সাথে একটা চলক ধরে নিলাম। এই দুটো হচ্ছে আমাদের সংখ্যা। তাহলে এই সংখ্যা দুটির গসাগু আমরা যদি বের করি, আমরা লিখব যে সংখ্যা দুইটির
গসাগু। আমরা গসাগুর ক্ষেত্রে জানি যে সকল উপাদান শুধুমাত্র মিল থাকে, মানে কমন থাকে, উভয় সংখ্যাতে থাকে, আমরা সেই মানটাই গসাগু হিসেবে সিলেক্ট করি, তাই না? তাহলে সংখ্যা দুটির গসাগু কত হবে? এখানে দেখো এক্স আছে, এখানেও এক্স আছে, এখানে 3, এখানে 4, তার মানে 3 আর 4 এর কোনো মিল নাই, এক্স আর এক্স এর মিল আছে, তাহলে গসাগু হবে এক্স। খেয়াল করো এখানে আমাদের গসাগু দেওয়া আছে হলো 5, তার মানে এই এক্স ইকুয়াল 5 হবে। আমরা লিখব প্রশ্ন মতে এক্স ইকুয়াল 5। এবার দেখো সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। আমরা সংখ্যা দুইটির লসাগু এবার নির্ণয় করব। সংখ্যা দুইটির লসাগু। দেখো এখানে 3 আছে, এখানে 4 আছে, 3 এবং 4 এর মধ্যে কোনো মিল নাই, তার মানে 3 এবং 4 নিতে হবে, কিন্তু এই দুটোর সঙ্গে গুণ করতে হবে। 3 4 এ 12 হবে, আর এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এই এক্স কমন উপাদান, এই দুটো থেকে আমরা একটা নিব, তাহলে সংখ্যা দুটোর লসাগু হবে 12x। এবার আমরা x এর মান বসাই দিব। দেখো x এর মান এখানে আমরা 5 পেয়েছি, x এর জায়গায় 5 বসাই দিব। যদি এটা গুণ করি 5 12 60 হয়, তাহলে এই 60ই হচ্ছে এই প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে আমরা যদি 5 নম্বর দেখি, দেখো x² - 1 + 6y - 9y স্কোয়ার, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা 5 নম্বর করব। দেখো প্রদত্ত রাশি আমাদের কি দেয়া আছে? প্রদত্ত রাশি দেয়া আছে x² - 1 + 6y - 9y স্কোয়ার, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। আমরা x² এটাকে রাখলাম, এখানে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে এখানে 1 থাকে, মাইনাসে প্লাসে মাইনাস, 6y, মাইনাসে মাইনাসে প্লাস 9y স্কোয়ার। এই পরের অংশটাকে আমরা সূত্র ফেলানোর চেষ্টা করব। মাইনাস, এখানে যদি আমরা 1 এর উপর স্কোয়ার দিই, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, মাইনাস, এই মাঝখানেরটা না করে আগে এইটা করি। দেখো যদি আমরা 3y একসাথে লিখে দুইটার উপর স্কোয়ার দিই, 3 এর উপর স্কোয়ার দিলে 9 হয়, y এর উপর স্কোয়ার দিলে y স্কোয়ার হয়। তাহলে এটাকে আমরা a চিন্তা করি, এটাকে b চিন্তা করি। একটা সূত্র বানাইতে গেলে 2 এর দরকার হয়, তারপরে a এর দরকার হয়, a হচ্ছে 1, তারপরে b এর দরকার হয়, b হচ্ছে 3y। এটা গুণ করে দেখো 6y হয়ে যাচ্ছে। তারপরে এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। এখন এখানে x² থাকছে, এটাকে যদি আমরা a চিন্তা করি, এটাকে যদি b চিন্তা করি, a² - 2ab + b স্কোয়ার, সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ারের, a হচ্ছে 1 সূত্রের মাইনাস b হোল স্কোয়ার, এটার হচ্ছে সূত্র। এবার খেয়াল করো আমরা এটাকে যদি a চিন্তা করি আর এই পুরাটাকে যদি b চিন্তা করি, a² - b স্কোয়ারের সূত্র পড়ে, সূত্র অনুযায়ী a + b * a - b। এই মাইনাসের কারণে পরে যে মাইনাসটা আছে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবার এটাকে যদি আমরা একটু সাজাই লিখি, x - 3y, এরপরে +1, এখানে x + 3y - 1, এটাই হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 6 নম্বরটা করব। একটু প্রশ্ন মনোযোগ সহকারে দেখো। বলছে কোনো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণ যথাক্রমে 2y + 10 ডিগ্রি এবং y + 110 ডিগ্রি হলে y এর মান নির্ণয় করো। তাহলে আমাদের বৃত্তস্থ কোণ দেয়া আছে হলো 2y + 10 ডিগ্রি এবং কেন্দ্রস্থ কোণ দেয়া আছে y + 110 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের যে মানটা দেয়া আছে আমরা সেটা লিখব। 6 নম্বর আমরা লিখব, দেওয়া আছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ এখানে দেয়া আছে 2y + 10 ডিগ্রি এবং কেন্দ্রস্থ কোণ y + 110 ডিগ্রি। এই দুটা মান আমাদের দেয়া আছে। আমরা জানি কেন্দ্রস্থ কোণ সমান হচ্ছে
2 গুণ বৃত্তস্থ কোণ, এটা আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা যখন আমরা বৃত্তের অধ্যায় করেছি তখন এটা একটা উপপাদ্য পড়েছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সেই উপপাদ্য থেকে আমরা এটা লিখলাম। এবার কেন্দ্রস্থ কোণের জায়গায় আমরা কেন্দ্রস্থ কোণের মান বসাবো। আমাদের কেন্দ্রস্থ কোণের মান হচ্ছে y প্লাস 110 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ হচ্ছে 2y প্লাস 10 ডিগ্রি। আমরা আপাতত এই ডিগ্রি চিহ্নটাকে দুই পাশ থেকে ভ্যানিশ করে দিচ্ছি। y প্লাস 110 ডিগ্রি, সরি ডিগ্রি দিব না আর, ইকুয়াল আমরা এটা গুণ করে দিব। দেখো গুণ অবস্থায় আছে, 2 দিয়ে 2 রে গুণ করলে 4 এর সাথে y প্লাস 2 দিয়ে যদি রেখে গুণ করি 10কে তাহলে 20 হবে। বা এবার আমরা চলকের পদ এবং ধ্রুবকের পদগুলো আলাদা করব। চলকের পদগুলো আমরা সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসব এবং এই ধ্রুবকের পদগুলো সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব। তাহলে অলরেডি এখানে আমাদের y আছে, এই 4y-কে যদি আমরা এদিকে নিয়ে আসি প্লাস ছিল মাইনাস হবে, ইকুয়াল টু এদিকে 20 আছে, এই 110কে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে মাইনাস 110 হবে, কারণ এখানে প্লাস ছিল। এখন দেখো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাস 3y হবে, ইকুয়াল টু এটা যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাস 90 হবে। এবার দুই পাশ থেকে মাইনাসটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে এই 3টাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এটা ভাগ হয়ে যাবে, আর উপরে তো 90 আছে। আমরা যদি এই 3 দিয়ে 90কে ভাগ করি তাহলে 30 হচ্ছে, তাই না? এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ আমাদের এই প্রশ্নে বলছিল যে y এর মান নির্ণয় করো। আমরা y এর মান অলরেডি পেয়ে গেছি, লিখব আনসার। এরপরে আমরা 7 নম্বর করব। একটা বৃত্ত দেয়া আছে এবং বৃত্তের কেন্দ্রগামী একটা ব্যাস আছে। এখানে অর্ধেক বৃত্তের উপর একটা ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, মানে অর্ধেক বৃত্তের উপর অঙ্কিত কোণটা হচ্ছে এক সমকোণ, মানে এই যে সি যে কোণটা আছে এটা এক সমকোণ হবে। তাহলে আমরা যদি বিডিসি ত্রিভুজ চিন্তা করি, যেহেতু এই ত্রিভুজের সি কোণটা হচ্ছে এক সমকোণ, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। এখানে কিন্তু বলেই দিছে বিসি ইকুয়াল 6 সেন্টিমিটার, তার মানে এই বাহুটা হচ্ছে 6 সেন্টিমিটার। ওবি ইকুয়াল 5 সেন্টিমিটার, মানে এই যে অংশটা ও থেকে বি পর্যন্ত এটা হচ্ছে 5 সেন্টিমিটার। খেয়াল করো ও থেকে বি পর্যন্ত এটা কিন্তু ব্যাসার্ধ, মানে ব্যাসের অর্ধেক। এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে অবশ্যই এটা 5 সেন্টিমিটার হবে। তার মানে বি আর ডি এটা আলটিমেটলি দাঁড়ালো 10 সেন্টিমিটার। এটা যদি হয় তাহলে ডিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এই যে এটার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটা আমাদের যদি সমকোণী ত্রিভুজ হয় এটা হচ্ছে অতিভুজ, এটাকে যদি আমরা লম্ব ধরি এটা হবে ভূমি, এটাকে যদি আমরা ভূমি ধরি এটা হবে লম্ব। তাহলে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা খুব সহজেই এই মানটা বের করতে পারি। দেখো আমাদের অঙ্কগুলো যদি আমরা চিন্তা করে করি খুব সহজেই এর সমাধানগুলো আমরা করতে পারবো। আমরা 7 নম্বরে যে তথ্যগুলো দেয়া আছে সেগুলো লিখি। দেওয়া আছে বিসি ইকুয়াল 6 সেন্টিমিটার, ওবি ইকুয়াল 5 সেন্টিমিটার, এই দুটো তথ্য আমাদের দেয়া আছে। তাহলে চিত্র হতে পাই ওবি সমান ওডি, মানে এই যে এটা দেখো ওবি থেকে ওডি এরা পরস্পর সমান, কারণ এটাও বৃত্তের ব্যাসার্ধ এটাও বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধ পরস্পর সমান, সেই হিসেবে আমরা লিখতে পারি ওবি সমান ওডি। তাহলে ওবির মান যদি 5 সেন্টিমিটার হয় তাহলে ওডিও সমান 5 সেন্টিমিটার হবে, রাইট? এবার আমরা যদি বিডি বের করতে চাই, বিডি সমান হচ্ছে ওবি প্লাস ওডি। খেয়াল করো ওবির মান আমরা পাইছি 5 সেন্টিমিটার আর ওডি এর মানও পাইছি 5 সেন্টিমিটার। এই 5 এটা যদি যোগ করে দেই তাহলে 10 সেন্টিমিটার হচ্ছে বিডি এর মান। এই যে চিত্রটা দেখো, বিডি সমান হচ্ছে 10 সেন্টিমিটার, যেটা আমি অঙ্ক করার আগেই বুঝিয়েছি। বিডি এর মান পাইলাম 10 সেন্টিমিটার। তাহলে এখন যে ত্রিভুজটা আমরা এখানে পেয়েছি বিডিসি ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে এটা হলো অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটাকে ভূমি চিন্তা করি। তাহলে সেই হিসেবে আমরা লিখি, আমরা ত্রিভুজটা পাশে রাখি। এখন লিখব যে ত্রিভুজ বিডিসিএ
এই ত্রিভুজটা হতে পাই অতিভুজ স্কোয়ার। অতিভুজ যেন কোনটা বলো? বিডি। তাহলে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার, লম্বকে আমরা বিসি চিন্তা করি, প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে সিডি। এখানে কিন্তু ডিসি এর দৈর্ঘ্য বের করতে বলছে, এই সিডি এর পরিবর্তে আমরা ডিসিও লিখতে পারি, ঠিক আছে? যাই হোক, বিডি এর মান বসাও, বিডি এর মান 10, এই যেখানে আমরা পাইছি বিডি এর মান 10, মান বসালাম, তার উপরে স্কোয়ার, বিসি এর মান দেওয়া আছে হলো 5, এর উপরে স্কোয়ার, প্লাস এটা সিডি লিখছিলাম, এখন লিখি হলো ডিসি, কারণ এখানে আমাদের ডিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, এই জন্য এটাকে পরিবর্তন করে ডিসি লিখলাম। হ্যাঁ, আচ্ছা, এই যে 10-এর উপর স্কোয়ার দিলে 100 হয়, ইকুয়াল 5-এর উপর স্কোয়ার দিলে 25 হয়। সরি, এখানে বিসি এর মান দেয়া আছে 6 সেন্টিমিটার। হ্যাঁ, আমরা বিসি এর মান এখানে 5 সেন্টিমিটার বসাইছি, এটা না হয়ে হবে 6 সেন্টিমিটার। তাহলে 6-এর উপর স্কোয়ার দিলে কত হয়? 36 হচ্ছে, তাই না? 36 প্লাস ডিসি স্কোয়ার। এবার 136কে এদিকে নিয়ে আসো, প্লাস ছিল মাইনাস হবে, ইকুয়াল এদিকে ডিসি স্কোয়ার। 100 থেকে যদি 36 বিয়োগ করি তাহলে 64 হচ্ছে, এদিকে ডিসি স্কোয়ার। তাহলে আমরা যদি একবারে সাইড চেঞ্জ করে লিখি, এ স্কোয়ার এদিকে এসে রুট হবে, এই রুটের ভিতরে হবে 64। আমরা জানি 64কে যদি আমরা রুট করি তাহলে এর মান আমরা পাই 8। তাহলে ডিসি এর মান বের করতে বলছে না, এটা হচ্ছে 8 এবং এটাই হচ্ছে আনসার। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি একটু বড় হচ্ছে, খুব বেশি বড় না, মনোযোগ সহকারে দেখো। এক ভিডিওতে দিনাজপুর শিক্ষা বোর্ডে 2026 সালে গণিতে যে 15টি শর্ট কোশ্চেন এসেছে, এই 15টি শর্ট কোশ্চেনের অ্যান্সার ইনশাআল্লাহ করব। অলরেডি আমরা 7টার অ্যান্সার করে ফেলছি, আরও 8টা প্রশ্ন আছে। এবার আমরা 8 নম্বর প্রশ্নের আনসার করব। এখানে দেয়া আছে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল 7/2 হলে কোসেক থিটা এর মান নির্ণয় করো। 8 নম্বর, এই 8 নম্বরে আমাদের যে মানটা দেওয়া আছে আমরা লিখব, আমরা লিখলাম দেওয়া আছে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল 7/2। বের করতে হবে কোসেক থিটা এর মান। দেখো, আমরা কিন্তু একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। এই সূত্রটা আমরা জানি। এবার এটাকে এ চিন্তা করো, এটাকে বি চিন্তা করো, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। তাহলে সূত্র অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এদিকে ইকুয়াল কিন্তু 1 আছে, তাই না? বা এই যে আমাদের প্লাসের মানটা কিন্তু দেয়া আছে, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল 7/2। আমরা এই জায়গায় এর মানটা বসাই দিচ্ছি 7/2 ইন্টু এই যে এইটা যা আছে তাই লিখতেছি কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল 1। এটা কিন্তু গুণ অবস্থায় আছে, যদি আমরা এটা সাইড চেঞ্জ করি তাহলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, এদিকে থাকবে হলো কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল, এই 2 গিয়ে 1-এর সাথে গুণ হবে উপরে, আর 7 আসবে নিচে। আমরা এই যে এইটাকে যদি 1 নম্বর সমীকরণ বিবেচনা করি, এটাকে যদি 2 নম্বর সমীকরণ বিবেচনা করি, এই সমীকরণ দুইটা যোগ করব, তাহলে 1 এবং 2 আমরা যোগ করব। তাহলে 1 নম্বরটা লিখি, আমাদের যে মানটা দেয়া আছে কোসেক থিটা প্লাস কট থিটা, মানে বাম পক্ষটাকে যোগ করে নিব, এদিকে আছে যেহেতু যোগ করব প্লাস চিহ্ন দিলাম, কোসেক থিটা মাইনাস কট থিটা। এবার এই ডান পক্ষের মানগুলো লিখব, এখানে আছে হলো 7/2 প্লাস এখানে আছে হলো 2/7। দেখো মাইনাস প্লাস কাটা যাচ্ছে, থাকতেছে 2 কোসেক থিটা ইকুয়াল, এই দুটো ভগ্নাংশ যোগ অবস্থায় আছে, অবশ্যই হরের লসাগু করব, 2 আর 7-এর লসাগু 7 দুগুণে 14। এবার এই 2 দিয়ে যদি আমরা 14কে ভাগ দিই 7 হবে, 7 দিয়ে 7কে গুণ করলে 7 7 49, এরপরে প্লাসের প্লাস দাও, এই 7 দিয়ে 14কে ভাগ করলে 2 হবে, 2 দিয়ে 2 রে গুণ করলে 4 হবে। এখন এই 2 এদিকে এসে নিচে ভাগ হয়ে যাবে, গুণ অবস্থায় আছে, ভাগ হয়ে যাবে, তাহলে এদিকে থাকতেছে হলো কোসেক থিটা ইকুয়াল 2 14-এর সাথে নিচে গুণ হয়ে যাবে, মানে উপরেরটার সাথে ভাগ অবস্থায় থাকবে, নিচেরটার সাথে গুণ অবস্থায় থাকবে। এটা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 53। তাহলে খেয়াল করো, কাটাকাটি কোনোভাবেই যাচ্ছে না, তাহলে আমরা কিন্তু কোসেক থিটার মান পেয়ে গেলাম, এবং এটাই আমাদের বের করতে বলছে। কোসেক থিটার মান উপরে হলো 53, নিচে হচ্ছে 14 দুগুণ 28। প্রিয় শিক্ষার্থীরা, কেমন লাগলো এই অঙ্ক?
অবশ্যই কমেন্ট করে জানাও। জাস্ট আমরা মজা করে অঙ্কগুলো করছি, খুব সহজ সহজ অঙ্ক এসেছে। আমরা এবার 9 নম্বর অঙ্কের সমাধান করব। এটাও ত্রিকোণমিতি থেকে। দেখো খুব সহজ একটা অঙ্ক দেয়া আছে। প্রথমে যে মানটা দেয়া আছে আমরা এটা লিখব। কি দেয়া আছে দেখো, sin 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইজ ইকুয়াল টু 1/√2। এটা যদি হয় tan 3 থিটা এর মান নির্ণয় করতে বলছে। তাহলে খেয়াল করো তো, এখানে সাইন আছে, আমরা লিখলাম 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়াল টু সাইন কত ডিগ্রির মান 1/√2, সাইন 45 ডিগ্রির মান। দুই পাশ থেকে সাইন বাদ দাও, তাহলে এদিকে থাকতেছে হলো 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়াল এদিকে থাকতেছে হলো 45 ডিগ্রি। এবার আমরা পক্ষান্তর করব, মাইনাস 3 থিটা থাক, এদিকে তো 45 ডিগ্রি আছে, 90 ডিগ্রিকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে। এখন থিটা ইকুয়াল এই মাইনাস 3 থিটার সাথে গুণ অবস্থায় আছে, এটা এদিকে নিচে ভাগ হয়ে যাবে। আর এটা যদি আমরা বিয়োগ করি, 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করলে 45 ডিগ্রি হবে। বড়টার চিহ্ন, বড়টা যেহেতু 90 তার সামনে মাইনাস আছে, এখানে মাইনাস হবে। উপরের মাইনাস নিচের মাইনাস কাটা। যদি আমরা এটা ভাগ করি তাহলে অবশ্যই 15 ডিগ্রি হবে। এখন আমাদের বের করতে বলছে tan 3 থিটা এর মান। আমরা tan 3 বসাইলাম, থিটা এর মান হচ্ছে 15 ডিগ্রি। দেখো tan 15 এবং 3 গুণ করলে 45 হয়, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থীরা, খুব ছোট্ট একটা অঙ্ক এবং সহজ অঙ্ক, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 10 নম্বর করব। দেখো এখানে 10 নম্বর দেয়া আছে, একটি বর্গের পরিসীমা 28 মিটার হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের দেওয়া আছে বর্গের পরিসীমা, বর্গের পরিসীমা হচ্ছে 28 মিটার, এটা আমাদের দেয়া আছে। তো পরিসীমাকে আমরা জানি 4 ভাগ করলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। তো লিখব বর্গের এক বাহুর দৈর্ঘ্য। এই বর্গের এক বাহুকে আমরা যদি a চিন্তা করি, তাহলে a ইকুয়াল পরিসীমাকে ভাগ করব 4 দ্বারা। এটা যেহেতু মিটারে আছে তাই একক হিসেবে লিখব মিটার। আমরা যদি এটা ভাগ করি তাহলে 7 হয়, তার মানে বর্গের এক বাহুর দৈর্ঘ্য 7 মিটার। এবার বর্গের কি করতে বলছে, একটা কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। বর্গের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। অতএব বর্গের কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2a। এবার এই √2 এর জায়গায় √2 দেই, এর জায়গায় এর মানটা বসাই দিই 7 মিটার। আমরা যদি এটা গুণ করি তাহলে 7√2 মিটার, মানে মান না বসায়া, √2 এর মান না বসায় সরাসরি আমরা এভাবেও রাখতে পারি। এটাই হচ্ছে আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই সংক্ষিপ্ত প্রশ্ন থেকে কিন্তু 10টি প্রশ্নের উত্তর করতে হয়। আমরা 10টি প্রশ্নের উত্তর করে ফেলছি, আরও 5টা প্রশ্ন আছে। একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো, জাস্ট মজা করে আমরা অঙ্কগুলো করব। 11 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ 17 সেন্টিমিটার এবং ভূমি 15 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ দেয়া আছে, ভূমি দেয়া আছে, কিন্তু লম্ব এখানে দেয়া নাই। আমরা ওই যে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে লম্বটা বের করে নিব। আমরা 11 নম্বর করছি। এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখি। দেওয়া আছে অতিভুজ, অতিভুজ হলো 17 সেন্টিমিটার, ভূমি আছে 15 সেন্টিমিটার, লম্ব কতটুকু আমরা সেটা বের করব। আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। দেখো অতিভুজের জায়গায় অতিভুজ বসাই দেই, এর উপর স্কয়ার, ভূমির উপর স্কয়ার, ভূমি হচ্ছে 15, লম্বের মান কিন্তু এখানে নাই তাই লম্বটা থাক। এবার 17 এর উপর স্কয়ার দিলে 289 হয়, ইকুয়াল 15 এর উপর স্কয়ার দিলে 225 হয়, প্লাস
লম্ব স্কোয়ার। এবার 289 এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে বিয়োগ হবে ইকুয়াল লম্ব স্কোয়ার। এখন এই 289 থেকে যদি আমরা 225 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? আমরা যদি বিয়োগ করি তাহলে এদিকে বিয়োগফল হচ্ছে 64 আর এদিকে হচ্ছে লম্ব স্কোয়ার। দেখো আমরা সাইড চেঞ্জ করে লিখছি, লম্ব ইকুয়াল স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে 64-র উপরে রুট হবে, তার মানে আমরা লম্ব পাইলাম, 64কে রুট করলে 8 হয়। ঠিক আছে, এবার আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। খেয়াল করো, এখানে বলছে যে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এবার আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ লম্ব বা উচ্চতা। লম্ব উচ্চতা একই জিনিস, আমরা মান বসাই দেব হাফ। ভূমি হলো 15 সেন্টিমিটার যেটা আমাদের দেয়া আছে, আর উচ্চতা আমরা বের করলাম 8 সেন্টিমিটার, পাশে লিখব বর্গ সেন্টিমিটার। এখন দেখো 2 দিয়ে যদি 8কে কাটি তাহলে 4 হবে, 4 × 8, 4 আর 15, এটা যদি আমরা গুণ করি 4 15 60 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা 12 নম্বর অঙ্ক করব। দেখো এখানে 12 নম্বরে দেয়া আছে 2 10 5 1 0 7 3 4 এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমে যে মানগুলো দেয়া আছে, মানে সংখ্যাগুলো দেয়া আছে, এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে। তা আমরা 12 নম্বর প্রশ্নের উত্তর করব। এখানে লিখব প্রদত্ত উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। দেখো সবচেয়ে ছোট মানটা আগে লিখব, 0 হলো সবচেয়ে ছোট, তারপরে হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এরপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 7, এরপরে হচ্ছে 10। দেখো তো কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা আছে। 1 2 3 4 5 6 7 8টা হয়েছে আমাদের। কোনো উপাত্ত রিপিট নাই, মানে একটা সংখ্যা দুইবার এখানে দেওয়া নাই, আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাইলাম। তো এখানে উপাত্ত কয়টা আছে? এখানে উপাত্তের সংখ্যা n = 8, সেমিকোলন দিয়ে লিখব যা জোড়, কারণ জোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্র একরকম হয় আর বিজোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্র একরকম হয়। আমরা যেহেতু জোড় পাইলাম, মধ্যক নির্ণয় করব। তো মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। তাহলে খেয়াল করো, n এর মান হচ্ছে 8, নিচে 2, এত তম পদ প্লাস n এর মান 8 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। এটা যদি ভাগ করি তাহলে 4 তম পদ হচ্ছে, প্লাস এটা ভাগ করলে 4, তার সাথে 1 যোগ করো 5 হবে, 5 তম পদ ডিভাইডেড বাই 2। খেয়াল করো 4 তম পদ এবং 5 তম পদ যোগ করব, সেটাকে আবার 2 দিয়ে ভাগ করব। তো আমরা যদি হিসাব করি 1 2 3 4, এটা হচ্ছে 4 তম পদ আর এটা হচ্ছে 5 তম পদ। তাহলে 4 তম পদের মান কত? 3, আর 5 তম পদের মান হচ্ছে 4। আমরা এখানে লিখব 3 প্লাস 4 ডিভাইডেড বাই 2। এখন দেখো তো আমরা যদি এটা যোগ করি তাহলে 7 হচ্ছে, নিচে 2। এই 2 দিয়ে যদি 7কে ভাগ করি তাহলে 3.5 হয়। এটাই হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমরা এরপরে 13 নম্বর অঙ্কটা করব। দেখো এখানে বলা আছে a প্লাস বি ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ ডিভাইডেড বাই a প্লাস বি প্লাস সি ইকুয়াল ab প্লাস বি স্কোয়ার হলে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতি। আমরা এই অঙ্কটা এখন করব। অঙ্কটা একদম সহজ। আমাদের যেটা দেওয়া আছে আমরা লিখি। দেওয়া আছে, এই যেটা দেওয়া আছে a প্লাস বি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ ডিভাইডেড বাই a প্লাস বি প্লাস সি ইকুয়াল
ab প্লাস বি স্কোয়ার, এটা আমাদের দেয়া আছে। এখান থেকে আমাদের এবিসি ক্রমিক সমানুপাতি এটা প্রমাণ করতে হবে। যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে তাই শুরুতে আমরা বা দিলাম এ প্লাস বি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল, এখানে কিন্তু আমরা বি কমন নিতে পারি। বি কমন নিলে এখানে এ থাকে প্লাস এখানে বি স্কোয়ার থেকে একটা বি কমন গেলে আরেকটা বি থাকে। আমরা দুই পাশ থেকে এ প্লাস বি বাদ দিব, মানে এ প্লাস বি দ্বারা ভাগ করব। আর এখানে আমাদের আগে থেকে আছে হলো এ প্লাস বি প্লাস সি। এখন আমরা যদি এ প্লাস বি উভয় পক্ষ থেকে বাদ দেই তাহলে এদিকে থাকবে এ বি প্লাস বিসি প্লাস সিএ ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এদিকে শুধু বি থাকবে। এখন আমরা আড়াআড়ি গুণ করব। এর নিচে মনে মনে 1 আছে, এই বি এর নিচে মনে মনে 1 আছে, 1টা দিয়েই দিলাম। এই 1 দিয়ে উপরের এই সংখ্যাটাকে গুণ করব, মানে উপরে যা আছে সেটাকে গুণ করব। আমরা 1 দিয়ে যাকে গুণ করব তাই হবে, তার মানে এ বি প্লাস বিসি প্লাস সি এ হবে ইকুয়াল এই বি দিয়ে নিচের গুলাকে গুণ করব। বি দিয়ে এ কে গুণ করলে এ বি, এই প্লাসের প্লাস, বি দিয়ে বি কে গুণ করলে বি স্কোয়ার প্লাস বি দিয়ে সি কে গুণ করলে বিসি হবে। এবার এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল, সরি আমরা এই যে এ বিটাকে সামনে নিয়ে আসি তাহলে এটা হবে মাইনাস এ বি, বিসিটাকেও সামনে নিয়ে আসবো, মাইনাস বিসি হবে, বি স্কোয়ারকে আমরা ওইদিকে রাখবো। তাহলে দেখো মাইনাস এ বি প্লাস এ বি কাটা যাবে, মাইনাস বিসি প্লাস বিসি কাটা যাবে, এদিকে সি এ থাকে ইকুয়াল বি স্কোয়ার হয়। এটাকে আমরা লিখতে পারি বি স্কোয়ার সমান এসি, মানে সি এ কে একটু সাজায় লিখলাম বি স্কোয়ার সমান এসি। তাহলে দেখো যদি বি স্কোয়ার সমান এসি হয় তাহলে আমরা লিখতে পারি অতএব এ বি সি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি আমাদের কিন্তু এ বি সি ক্রমিক সমানুপাতি এটা দেখাইতে বলছে, তাই না? এই যে প্রশ্নটা আবার দেখো, বলছে যে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা প্রমাণ করলাম এ বি সি ক্রমিক সমানুপাতি, যেহেতু দেখাইতে বলছে আমরা লিখলাম শর্ট। এরপরে আমরা 14 নম্বরটা করব। এখানে বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি বৃত্তের পরিসীমার সমান হলে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। আবারও দেখো বলছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি বৃত্তের পরিসীমার সমান, মানে বৃত্তের পরিসীমা যা হবে তারই সমান পরিসীমা হবে বর্গক্ষেত্রের। ঠিক আছে, তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ কিন্তু জানি না। 14 নম্বর করব, ধরি বৃত্তের ব্যাসার্ধ, ধরি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে বৃত্তের পরিধি বা পরিসীমা, এখানে যেহেতু পরিসীমার কথা আছে আমরা পরিসীমা লিখলাম, কিন্তু বৃত্তের ক্ষেত্রে পরিসীমা এবং পরিধি একই জিনিস, 2 পাই আর। ঠিক আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে বর্গের পরিসীমা হবে বৃত্তের পরিসীমার সমান, তাই না? তাহলে বৃত্তের পরিসীমা হচ্ছে 2 পাই আর, আমরা লিখতে পারি বর্গের পরিসীমাও হবে 2 পাই আর যেহেতু সমান। তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত হবে? বর্গের এক বাহুর দৈর্ঘ্য, খেয়াল করো পরিসীমাকে যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। এটা যদি আমরা ভাগ করি তাহলে 2 যদি কাটি তাহলে নিচে 2 থাকে, একটু কাটা যায়, উপরে হচ্ছে পাই আর নিচে হচ্ছে 2। তাহলে এবার বর্গের ক্ষেত্রফল বের করব। বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার, এক বাহুর উপর স্কোয়ার। তাহলে এক বাহু আমাদের বের হলো পাই আর ডিভাইডেড বাই 2, তাহলে এর উপর হোল স্কোয়ার হবে। যদি আমরা স্কোয়ার দেই তাহলে পাই এর উপর স্কোয়ার হবে, আর এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়। এবার এদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল অনুপাত বর্গের ক্ষেত্রফল সমান। তাহলে প্রথমে বৃত্তের ক্ষেত্রফল দিব। তাহলে বৃত্তের ক্ষেত্রফল এই যে দেখতে পাচ্ছ পাই আর স্কোয়ার, আমরা এখানে লিখব পাই আর স্কোয়ার ইজ টু বর্গের ক্ষেত্রফল কত? পাই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এখন দেখো পাই
আর স্কয়ার, অনুপাতের অপর নাম কিন্তু ভাগ, এই ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দাও, তাহলে 4 যাবে উপরে, পাই স্কয়ার আর স্কয়ার আসবে নিচে। এই আর স্কয়ার কাটা গেল, উপরে 4 থাকে, এখানে দেখো একটা পাই উপরে, নিচে আছে দুইটা পাই গুণ অবস্থায়, কাটাকাটি করলে নিচে একটা পাই থাকে, তার মানে 4/পাই এইটা হবে বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব এদের ক্ষেত্রফলের অনুপাত সমান 4:পাই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমরা এরপরে শেষ যে অঙ্কটা আছে 15 নম্বর সেটা করব। এটা একটা জ্যামিতি। এখানে বলছে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস ভিন্ন যে পিকিউ এর মধ্যবিন্দু এম হলে প্রমাণ করো যে সিএম লম্ব পিকিউ। আমরা এই অঙ্কটা বা এই জ্যামিতিটা খুব সুন্দরভাবে বুঝে বুঝে করব, মুখস্থ লিখব না। তাহলে চলো শুরু করা যাক। আমাদের এখানে যা বলা আছে সেই অনুযায়ী আমরা চিত্রটা আঁকার চেষ্টা করব, ঠিক আছে? আমি হাত দিয়ে এমনিতে আঁকি, এটা অবশ্যই তোমাদের পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে হবে। আমি হাত দিয়ে একটা বৃত্ত আঁকলাম, এর কেন্দ্রটা ধরলাম হলো সি, কারণ এখানে বলছে যে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস ভিন্ন জ্যা হলো পি কিউ, মানে কেন্দ্র দিয়ে যাবে না। এই জ্যাটা মনে করো এদিক দিয়ে গেল, এটা হচ্ছে পি এবং এটা হচ্ছে কিউ। এরপরে বলছে যে এর মধ্যবিন্দু এম হলে, তাহলে এই যে পি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে এম, এটা যদি হয় তাহলে এখানে প্রমাণ করতে বলছে সিএম লম্ব পি কিউ, মানে আমরা এই সি থেকে মানে কেন্দ্র থেকে এই এম এর উপর যদি একটা লম্ব আঁকি, মানে এটা যদি যোগ করে দেই, আমাদের এটা প্রমাণ করতে হবে যে পি কিউ এর উপর সিএম একটা লম্ব। আমরা কি করব, এই যে সিপি এবং সিকিউ যোগ করে দেব, ঠিক আছে? এটা আমরা অঙ্কন করলাম। তাহলে আমরা এখানে লিখব বিশেষ নির্বাচন। তাহলে কি আছে যে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস ভিন্ন যে পি কিউ এর মধ্যবিন্দু, মানে আমাদের প্রশ্নে যা ছিল আমরা তাই লিখব। এটা মূলত হচ্ছে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন নয়, সাধারণ নির্বাচন, দন্তস্ব একার এসা, এটা হচ্ছে সাধারণ নির্বাচন, ঠিক আছে? মধ্যবিন্দু এম হলে প্রমাণ করতে হবে যে সিএম লম্ব পি কিউ, ঠিক আছে? আমাদের এটা প্রমাণ করতে হবে। তো আমরা এখানে অঙ্কন করলাম, যা অঙ্কন করছি সেটা লিখব। এই যে সিপি এবং সিকিউ যোগ করছি, তাই না? সি কমা পি ও সি কমা কিউ যোগ করি, আমরা এইটুকু শুধুমাত্র অঙ্কন করছি। তো লিখব প্রমাণ। এখানে খেয়াল করো দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হলো সিপিএম, একটা হচ্ছে সিএম কিউ। তাহলে ধাপ 1, ত্রিভুজ সিপিএম ও ত্রিভুজ সিএম কিউ এর মধ্যে, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করব। এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে সিপি সমান সিকিউ হবে। বলো কিভাবে হলো? এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে, তাহলে সিপি হচ্ছে ব্যাসার্ধ, সিকিউ হচ্ছে ব্যাসার্ধ। আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধ পরস্পর সমান, তাহলে পাশে আমরা সাইড নোট দিব একই বৃত্তের ব্যাসার্ধ। এই দুইটা ত্রিভুজের মধ্যে সিএম সমান সিএম, মানে সিএমটা দুইটা ত্রিভুজের মধ্যে আছে, এই সিএম বাহুটা দুইটা ত্রিভুজের মধ্যে আছে, তাই আমরা লিখতে পারি এটা হচ্ছে সাধারণ বাহু। যে বাহুটা দুইটা ত্রিভুজের মধ্যেই থাকে সেটাকে বলা হয় সাধারণ বাহু। এরপরে যেহেতু বলছে পি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে এম, তাই পিএম এবং কিউএম এরা পরস্পর সমান হবে, পিএম সমান হচ্ছে কিউএম, ঠিক আছে? সাইড নোট দিব, যেহেতু এম পি কিউ এর মধ্যবিন্দু, ঠিক আছে? এভাবে এটা সাইড নোট দিব। এখন দেখো দুইটা ত্রিভুজের মধ্যে যদি তিনটা জিনিস পরস্পর সমান হয় তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারি। তাহলে লিখব ত্রিভুজ সিপিএম
ইকুয়াল দিয়ে উপরে একটা ইকুইভ্যালেন্ট চিহ্ন দিব, এটা হচ্ছে সর্বসম চিহ্ন। ত্রিভুজ সিএম কিউ, দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুইটার সব কিছুই পরস্পর সমান। যেমন এই যে পি কোণ আর কিউ কোণ সমান হবে, এম কোণ মানে এই পাশের এম কোণ এই পাশের এম কোণ সমান হবে, তাই না? তাহলে আমাদের এটাই দরকার, আমরা লিখতে পারি সিএম পি কোণ সমান সিএম কিউ কোণ, এটা পরস্পর সমান। এবার ধাপ 2 এ আসো, দেখো এই যে পি এম কিউ এটা কিন্তু একটা সরল কোণ, এই পুরাটাই কিন্তু একটা সরল কোণ, তাই না? আমরা জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি, তাহলে লিখতে পারি পি এম কিউ এটা হচ্ছে 180 ডিগ্রি যেহেতু সরল কোণ। আবার দেখো তো এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে এটা একটা কোণ এইটা একটা কোণ, তাই না? তাহলে এই পুরা কোণটা দুইটা কোণ উৎপন্ন হয়েছে, আমরা লিখতে পারি সিএমপি কোণ প্লাস সিএম কিউ কোণ, এই যে সিএমপি কোণ এবং সিএম কিউ কোণ এই দুইটা হবে 180 ডিগ্রি। আমরা এই যে উপরের লাইনে প্রমাণ করছি যে সিএমপি কোণ এবং সিএম কিউ কোণ এরা পরস্পর সমান, তাহলে সিএমপি কোণ এটা লিখলাম প্লাস সিএম কিউ কোণের পরিবর্তে সিএমপি কোণ দিই, যেহেতু এরা পরস্পর সমান, ইকুয়াল হবে 180 ডিগ্রি। এখানে দুইটা সিএমপি কোণ আছে, সিএমপি কোণ এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। এই টুটা ওইদিকে গিয়ে ভাগ হবে, তাহলে সিএমপি কোণ ইকুয়াল টুটা ভাগ হয়ে গেল, উপরে হলো 180 ডিগ্রি। এবার দেখো সিএমপি কোণ সমান ভাগ করলে কত হয়? 90 ডিগ্রি, তার মানে এই কোণটা দাঁড়াইলো 90 ডিগ্রি। আর আমরা জানি যদি 90 ডিগ্রি কোণ হয় তাহলে ওই দুইটা বাহু পরস্পরের উপর লম্ব হয়, তাহলে আমরা লিখতে পারি অতএব সিএম লম্ব পি কিউ। এটা আমাদের প্রমাণ করতে বলছে, তাই না? নিচে লিখলাম প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিনাজপুর বোর্ডের 2026 সালের গণিতে যে শর্ট প্রশ্নগুলো এসেছে সেই শর্ট প্রশ্নগুলো আমরা সমাধান করলাম। এরপরে দেখতে পাচ্ছ বাকি যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলোও কিন্তু ধাপে ধাপে করব, সেই সাথে আরও অন্যান্য যে বোর্ডগুলো আছে সেই বোর্ডের প্রশ্নগুলো সমাধান করব। শিক্ষার্থীরা, তোমরা কোন বোর্ডের প্রশ্নের সমাধান চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবে, কারণ পরবর্তী ভিডিওগুলো খুবই ইন্টারেস্টিং এবং এভাবে হাতে কলমে মনে হচ্ছে যে তুমি বাসায় বসে শিক্ষকের কাছে প্রাইভেট পড়ছো, এরকম একটা ফিল যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার সাথে থাকবে। আমি চেষ্টা করব তোমাদের সর্বোচ্চটা দিয়ে অঙ্কগুলো করানোর। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।